স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। নির্বাচন কমিশন গঠনে আজ রাষ্ট্রপতির সংলাপে যোগ দিচ্ছে জাতীয় পার্টি। বয়কটের সিদ্ধান্তে অনড় বিএনপি। দেশে দারিদ্র্য থাকবে না, বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিশ্বের সব মানুষের মানবাধিকার রক্ষার প্রত্যাশা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আগুন 1.5 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। পুড়ে গেছে 7 নম্বর ওয়ার্ড, আহত অন্তত 10 জন। আজ জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পাচ্ছে 15 সংগঠন। সামাজিক কাজে অবদান রাখার স্বীকৃতি। নিউজিল্যান্ডের স্পিন কোচ হেরাত বাদে বাংলাদেশ দলের সবাই করোনা নেগেটিভ। লিংকনের মাঠে অনুশীলন শুরু কাল। শিরোনামের পর এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন গঠনে আজ থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপ। প্রথম দিনেই বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনায় বসবে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। জাতীয় পার্টি নেতারা জানিয়েছেন, বিকালে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে আগামী 14 ফেব্রুয়ারি। তার আগেই নতুন ইসি নিয়োগের অংশ হিসাবে সার্চ কমিটি গঠনে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন রাষ্ট্রপতি। তবে এরই মধ্যে রাষ্ট্রপতির এই সংলাপ বয়কটের ঘোষণা দিয়েছে বিএনপি। এই সংলাপকে লোক দেখানো বলে বর্ণনা করেছে বিএনপি। রাষ্ট্রপতি নতুন কমিশন যাদের দিয়ে গঠন করবেন তাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে দারিদ্র্য বলে আর কিছু থাকবে না, সবাই উন্নত জীবন পাবে। যত বাধাই আসুক, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবেই। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কূটনীতিতে সফলতা সূচক বঙ্গবন্ধু পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের আশ্রয় দেয়া, জাতিসংঘ শান্তি মিশনে অংশ নেওয়া সহ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা বিভিন্ন বিষয় তুলে ধরে সরকার প্রধান বলেন, ভারত ও মিয়ানমারের সাথে বন্ধুত্বের সম্পর্ক রেখেই বিশাল সমুদ্র সীমা অর্জন অন্যতম কূটনৈতিক বিজয়। এ সময় শেখ হাসিনা বিশ্বের সকল মানুষের মানবাধিকার রক্ষার বিষয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড প্রদান করা হয় মেরিটাইম সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম ও সদ্য বিদায়ী সৌদি রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মেহরিকে। জাতির পিতা দেওয়া যে নীতি আমরা অনুসরণ করছি, যে বাংলাদেশের দরিদ্র মানুষকে আর দরিদ্র থাকতে দেব না, বাংলাদেশের মানুষ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত হবে, উন্নত সমৃদ্ধ জীবন পাবে। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই পদক্ষেপ আমরা নিচ্ছি, আমরা সেই আদর্শ ধারণ করছি। বিশেষ করে আমাদের স্বাধীনতার যে আদর্শ লক্ষ্য, সেটা অর্জন করার জন্য ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনা ও বিমান বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নৌবাহিনীর সদস্যদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে এই আহ্বান জানান তিনি। আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী ক্রেতা থেকে নির্মাতা হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান 2019 আলফা এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2021 ব্রাভো ব্যাচের রাষ্ট্রপতি কুচকাওয়াজে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সালাম নেন প্রধানমন্ত্রী। কুচকাওয়াজে প্রধানমন্ত্রীর পক্ষে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল সেরা অফিসারদের হাতে পদক তুলে দেন। নেভাল একাডেমিতে নৌবাহিনীর কমিশন অফিসার হিসেবে কর্মজীবনে যোগ দিতে প্রশিক্ষণ শেষ করেছে 44 নবীন কর্মকর্তা। প্রধানমন্ত্রী আশা করেন কমিশন অফিসার হিসেবে নৌবাহিনীর নবীন কর্মকর্তারা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তুলবে। কর্মজীবনে
মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। তোমাদের মনে রাখতে হবে যে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব। জাতির পিতার প্রতিরক্ষা নীতির আলোকে নৌবাহিনীকে একটি যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকারের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ক্রেতা নৌবাহিনী হতে নির্মাতা নৌবাহিনী হিসেবেও প্রতিষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস। প্রধানমন্ত্রী জানান, 2017 সালে নৌবহরে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে নৌবাহিনী পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে বিশাল সমুদ্রের নিরাপত্তা বিধানের পাশাপাশি মানব পাচার ও চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা, বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতে নৌবাহিনী বলিষ্ঠ ভূমিকা রাখতে পারছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের 7 নম্বর ওয়ার্ডে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকাল 10টার দিকে ওয়ার্ডটিতে আগুন লাগে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সোমবার সকাল 10টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের 7 নম্বর ওয়ার্ডে হঠাৎই কালো ধোঁয়া দেখতে পায় রোগীরা। এ সময় আতঙ্কে ছুটাছুটি শুরু করেন তারা। এ সময় হুড়োহুড়িতে আহত হয় রোগী ও স্বজনসহ অন্তত 10 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়ায় পরে যোগ দেয় আরও 3টি ইউনিট। প্রায় 1.5 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এই সময়ের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ওয়ার্ডের বিছানা, এসি সহ অন্যান্য জিনিসপত্র। পরে রোগীদের অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়। যারা হেঁটে যেতে পারে তাদেরকে আমরা বলছি আপনারা হেঁটে যান, আর যারা হেঁটে যেতে পারে না আমাদের স্টাফ দিয়ে আমরা তাদের সেভ করছি। রোগীদের কোনো সমস্যা হয়নি, কারণ রোগীরা আমাদের আশেপাশের ওয়ার্ড যেগুলো খুব খারাপ রোগী আশেপাশের ওয়ার্ডে দেওয়া হয়েছে, আর যেগুলো সুস্থ রোগী তারা সবাই নিচে নেমে আসছে। রোগীর স্বজনরা বলছেন হাসপাতালের মতো জায়গায় আগুনের ঘটনা দুঃখজনক। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ঘটনার তদন্তে আলাদা 3টি কমিটির কথা জানানো হয়েছে। ওয়ার্ড থেকে কোনো আগুনের উৎস হয়েছে বলে আমরা মনে করি না। তারপরেও এটা তদন্ত হবে, তদন্ত কমিটি হবে, তদন্ত সাপেক্ষে আমরা এটা ফাইনালি বলতে পারবো যে আসলে আগুনের উৎস কোথায় ছিল। মূল ভবনের 7 নম্বর ওয়ার্ডে চর্ম, যৌন ও নিউরোসার্জারি বিভাগ রয়েছে। সেখানে 38 জন রোগী ভর্তি ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে স্বজনদের দাবি শয্যা সংখ্যার চেয়েও বেশি রোগী ভর্তি ছিল ওয়ার্ডটিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নানা ক্ষেত্রে অবদান রাখা তরুণদের জন্য জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে আজ। জয় বাংলা স্লোগান ধারণ করে 2 বছর পর পর এই পুরস্কার দেয়া হয়, তবে স্বাধীনতার 50 বছর পূর্তিতে এবার দেয়া হচ্ছে 1 বছর পর। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের পৃষ্ঠপোষক। বাল্যবিয়ে বন্ধ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান সহ নানা সামাজিক কাজের জন্য 750টি সংগঠন থেকে 5 বিভাগে 15টি সংগঠনকে দেয়া হবে এই পুরস্কার। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে বেশি দাম হওয়ায় দেশের বিভিন্ন জেলায় নির্ধারিত লক্ষ্য অনুযায়ী ধান সংগ্রহ হচ্ছে না। লটারি জটিলতা সহ নানা ঝামেলার কারণে খাদ্য গুদামে ধান দিতে আগ্রহী নন কৃষকেরা। এতে আমন মৌসুমে সরকারিভাবে সংগ্রহ অভিযান ব্যাহত আশঙ্কা দেখা দিয়েছে। নওগাঁ সরকারি খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্য 10,243 মেট্রিক টন। এ পর্যন্ত সংগ্রহ 37 মেট্রিক টন। প্রকারভেদে প্রতিদিন কাঁচা ধানের বাজার দর 950 থেকে 1050 টাকা, কিন্তু শুকিয়ে ঝেড়ে ও পরিবহন খরচ দিয়ে খাদ্য গুদামে দেওয়ার পর চাষিরা দাম পাচ্ছেন 1080 টাকা। রয়েছে লটারি জটিলতাও। এসব কারণে খাদ্য গুদামে ধান দিতে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। খাদ্য গুদামের ধান দেয় না, এই যে ধান আমরা এখান থেকে নিয়ে যাই, হয়তো ওই যে যায় দিনে দিনে টাকা পাওয়া যায় না, তারপর আবার ঝাড়া চালা এগুলা মেলা ঝামেলা। যশোরে আমন সংগ্রহের লক্ষ্য 8,155 টন, কিন্তু অভিযানের 16 দিনে মাত্র 400 টন ধান সংগ্রহ হয়েছে। খোলা বাজারে দাম বেশি হওয়ায় গুদামে ধান দিতে চাচ্ছেন না কৃষকরা। সরকারি গোডাউনে ধান দিলে
ভিজা শুকনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা আছে। তারপরেও ডালি ভাই কিছু টাকা অর্থও দিতে হয়। ওই জায়গায় দাম কম আর ওই জায়গায় নিয়ে গেলে ভোগান্তি হয়, বলে যে ময়শ্চারাইজার হয়নি, চিঠি আছে। আমরা এই জায়গায় লক্ষ টাকায় ধান বিক্রি করি, উচিত মূল্য পাই। ঝিনাইদহেও আমন সংগ্রহ অভিযানের লক্ষ্য পূরণ শঙ্কায় পড়ে গেছে। একই অবস্থা লক্ষ্মীপুরেও। এক মণ ধান বেচেছিলাম 1030 টাকা করে, তেমন তো ধানের দাম খুব চড়া। হাটে বিক্রি করলে দেখা যাচ্ছে আমাদের ভালো একটা পত্তা হয়। চালকল মালিকেরা বলছেন, এই অবস্থা চললে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযানের লক্ষ্য পূরণ সম্ভব হবে না। ধানের সংগ্রহ পরিমাণ খুব কম, খুব ধীর গতিতে চলছে। বর্তমান বাজার অনুযায়ী ধানের সংগ্রহ সফল হবে বলে আমি মনে করছি না। 7 নভেম্বর সারা দেশে শুরু হয় সরকারিভাবে আমন ধান সংগ্রহ। 28 ফেব্রুয়ারি শেষ হবে এই অভিযান। সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3 লাখ মেট্রিক টন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সহকর্মী জিয়াউল হক এই মুহূর্তে আমাদের সাথে যশোর থেকে রয়েছেন, সেখানকার ধান সংগ্রহের বিস্তারিত নিয়ে। জিয়াউল হক, যশোরে 8000 টনেরও বেশি ধান সংগ্রহের কথা বলা হচ্ছে, এখন পর্যন্ত 400 টনের খানিকটা বেশি সংগ্রহ করতে পেরেছে। কর্মকর্তারা কি বলছেন, দাম না বাড়ানো পর্যন্ত এই লক্ষ্যমাত্রা অর্জন হবে কিভাবে আসলে? দেখুন, কৃষকরা যে দাবি করছে সেটি হলো যে গত 2 মৌসুম বোরোর এবং আমনের 2টি মৌসুম, অর্থাৎ গত 2 বছরে এই 4টি মৌসুমে কৃষকরা কিন্তু তাদের দাবি অনুযায়ী যে ন্যায্য মূল্য সেটি কিন্তু তারা পাচ্ছেন। অর্থাৎ খোলা বাজারে তারা কিন্তু যে দাম পাচ্ছেন 1150 থেকে 1200, যে ধানটি আসলে দেয়া হয় খাদ্য গুদামে, অর্থাৎ স্বর্ণলতা বা 28 জাতের যে ধান, এই ধানের দাম কিন্তু তারা তেমনটি পাচ্ছেন বাহিরে। কিন্তু সেটি কিন্তু আসলে সরকারি খাদ্য গুদামে যখন দিচ্ছেন তখন কিন্তু সেটি প্রায় 150-200 টাকা পর্যন্ত কমে দিতে হচ্ছে। এই বিষয়টি কিন্তু আসলে প্রভাব ফেলেছে সরকারিভাবে ধান চাল সংগ্রহের যে অভিযান, সেই অভিযানের উপরে। এবং আমরা দেখেছি যে এই মৌসুমে কিন্তু একই অবস্থা বিরাজ করছে যশোরে, যে কারণে কৃষকরা ধান চাল দিতে আগ্রহী হচ্ছে না। আর তারপরে একটি সমস্যা তারা বলছেন, সেটি হলো যে একে তো বাহিরের দাম বেশি পাচ্ছেন তারা, দ্বিতীয়ত যখন সরকারি গোডাউনে দিতে আসছেন তখন গোডাউনে যে সমস্ত কর্মকর্তা থাকেন তারা তাদের কাছে অতিরিক্ত অর্থ দাবি করছেন। অর্থাৎ চাল দিতে বা ধান দিতে গেলে সেক্ষেত্রে তারা ভিজা বা বিভিন্ন ধরনের ত্রুটিকে তুলে ধরে তারা অতিরিক্ত অর্থ দাবি করছেন। যখন অতিরিক্ত অর্থ দাবি করছেন তখন কিন্তু তাদের মূল্যটি আরো কমে আসছে। সুতরাং এই বিষয়টিকে কিন্তু তারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন এবং এই যে ভেজা বা অন্যান্য ধরনের যে সমস্ত ত্রুটির কারণে অনেক কৃষককে কিন্তু এই গোদাম থেকে ফিরিয়ে দেওয়া হয়, এই বিষয়টিকে যেমন প্রাধান্য দিচ্ছেন তেমনই কিন্তু আসলে বাহিরে যে খোলা বাজারে ধান চালের দামটা তারা বেশি পাচ্ছেন সরকারি থেকে, সেই কারণে কিন্তু তারা মূলত এই ধান বা চাল যেটি সরকারি গুদামে দেওয়ার কথা সেটি তারা দিচ্ছেন না। আমি এই মুহূর্তে তার মানে কর্মকর্তারা কি ধানের পরিমাণের থেকে ধানের মানসম্পন্ন ধান যাতে সরকারি গুদামে আসে সেই বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং এই যে সংগ্রহ হচ্ছে না ঘাটতি, এই বিষয়ে তাদের মধ্যে কোনো উদ্বেগ আছে কিনা? উদ্বেগের বিষয়টি নিয়ে আমি আসলে কথা বলেছিলাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে। তিনি আমাকে যে বিষয়টি বলেছেন যে গত 4টি মৌসুমে যখন তারা ধান চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি তখন কিন্তু তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন, এবং পদক্ষেপগুলোর ভেতরে ছিল মিলার এবং যে সমস্ত কৃষক তারা তালিকাভুক্ত তাদেরকে বলা যে আসলে উদ্বুদ্ধ করা ধান চাল দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাদের লাইসেন্স বাতিল সহ অন্যান্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা ছিল, যে পদক্ষেপগুলো কিন্তু পরবর্তীতে নেওয়া হয়নি। এই বিষয়টি কিন্তু একটি প্রভাব ফেলেছে, যেহেতু তারা আসলে মূলত ওই পদক্ষেপ নেওয়া হয়নি বিধায় তারা কিন্তু এবারও সেই অনীহা প্রকাশ করছে। আর অনীহা প্রকাশের মূলত যে আরেকটি বিষয় তারা বলছে যে বাজারে 40 কেজিতে যে মন হিসেব তারা করা হয়, এখানে গুদামে যখন নিয়ে আসা হয় তখন কিন্তু 41 অথবা 42 কেজি তাদেরকে দিতে হয়। তারা কারণ হিসেবে গুদামের পক্ষ থেকে বলা হয় যে কিছু ধান নষ্ট হয়ে যেতে পারে, বহনের করার সময় ধানগুলো পড়ে যেতে পারে,
এই বিষয়টিও কিন্তু তারা বিভিন্নভাবে কৃষকদের উপরে জোরাজুরি করেন, যে কারণে কিন্তু কৃষকরা আসলে সেই পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন না এবং এবারও কিন্তু সেই একই অবস্থা আছে। তবে খাদ্য নিয়ন্ত্রক বলছেন যে তারা ইতিমধ্যে বিভিন্ন টিম করে কৃষকদের সাথে এবং মিলারদের সাথে কথা বলছেন এবং গত 4 মৌসুমে যে পদক্ষেপ তারা নিতে চেয়েছিলেন, অর্থাৎ মিলারদের লাইসেন্স বাতিল, এছাড়া যে সমস্ত কৃষক তালিকাভুক্ত আছে তাদেরকে বাতিল করা, সেই পদক্ষেপটি হয়তোবা এবার যদি লক্ষ্যমাত্রা তারা অর্জন করতে না পারে সেক্ষেত্রে হয়তোবা এই পদক্ষেপটি তারা নিতে পারেন, এমনটি কিন্তু এখনো পর্যন্ত খাদ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। যশোরের ধান সংগ্রহের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও উচ্চ মূল্যের বাজারে পুষ্টিসম্পন্ন ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা নেই, কারণ এদেশে এ নিয়ে কোনো নীতিমালা, সমন্বয়, মনিটরিং এবং কৃষকদের জন্য পর্যাপ্ত সহযোগিতা নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পর্যাপ্ত মজুদ থাকার পরও খাদ্য আমদানি করা হয় নিরাপত্তার কারণে বলেও উল্লেখ করেন তিনি। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উৎপাদিত ফসল যখন বাজারে আনা হয়, সবজির কথাই বলছি, সবজির মোকামে আপনি যান, সবজি যে দামে আপনি কিনবেন, ঢাকা আসতে আসতে যদি ঢাকাতে যদি তার 4 গুণ দাম বেশি বিক্রি হয়, এটা কিন্তু এইরকম কিন্তু আমাদের কোনো সিস্টেমও নাই, মনিটরিংও নাই এবং আমাদের কোনো নীতিমালাও নাই এবং আমাদের কোনো রেটও নাই যে মানে লাল শাক এই দামে বিক্রি করতে হবে, কপি এই দামে বিক্রি করতে হবে, এরকম কিছু নাই। মৌখিক স্বীকারোক্তি থেকে বেরিয়ে এবার ফরেনসিক তথ্য প্রমাণে মামলা নিষ্পত্তিতে ডিএনএ ব্যাংক তৈরি করেছে সিআইডি। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ডোমের বিকৃত যৌনাচার অথবা রংপুরে ছাত্রী হত্যা ও কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার আসামি শনাক্তে সহায়তা করেছে এই ল্যাব। মামলা তদন্তে এই ল্যাব 100% কার্যকর বলছে সিআইডি। রংপুরের পীরগঞ্জে 2014 সালের মার্চে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় অন্তঃসত্ত্বা মাদ্রাসার শিক্ষার্থী ফাতেমাকে। একে আত্মহত্যা বলে চালাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয় দড়িতে। তবে মামলার তদন্তের সময় ভ্রূণের ডিএনএ রেখেছিল সিআইডি। সেই ডিএনএ বিশ্লেষণে 2020 সালের ডিসেম্বরে জানা যায় ফাতেমাকে ধর্ষণ করে তার চাচাতো ভাই। বিয়ের চাপ দিলে করা হয় হত্যা। তার যত আত্মীয় স্বজন আছে, চাচা টাচা সবাই তালিকা করে, এমনকি সে যে টিচারদের কাছে পড়তো তাদেরও তালিকা করে, প্রায় 14 জনের মতো তালিকা করে ও প্রথমে এক এক করে করা, সপ্তম মানে 7 জন করার পরেই মিলে গেল। মিলার পরে আমরা দেখা গেল যে এ তার চাচাতো ভাই, তখন তাকে আমরা গ্রেফতার করি। গত বছর নভেম্বরে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আসে 12 থেকে 20 বছর বয়সী কিশোরীদের মরদেহ। সুরতহাল প্রতিবেদনে আঘাতের চিহ্ন বা ধর্ষণের আলামত ছিল না। তবে সিআইডির ল্যাবে সব মরদেহের সোয়াব টেস্টে মেলে শুক্রাণু। ডিএনএ পরীক্ষার পর সামনে আসে ডোম মুন্নার বিকৃত যৌনাচারের তথ্য। কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন মজনুর ডিএনএ টেস্টের পর শনাক্ত হয় অপরাধী। সিআইডি বলছে এমন মাত্র 20% মামলা ফরেনসিকের মাধ্যমে এ পর্যন্ত নিষ্পত্তি করেছে তারা। এটি 100% উন্নীত হলে তদন্তের সময় কমবে, ধরা পড়বে প্রকৃত দুষ্কৃতিকারী। মৌখিক স্বাক্ষরের পরে যদি আমরা নেই, আমাদের স্টাডিতে আমরা দেখেছি তাহলে কনভিকশন রেটটা কমে যায়, কারণ বাদী একসময় খুঁজে পাওয়া যায় না, অন্য দেশের বাইরে চলে যায় বা বাদী মনে রাখতে পারে না, কারণ মানুষ মিথ্যা কথা বলতে পারে, এভিডেন্স কিন্তু মিথ্যা কথা বলবে না। এই ফরেনসিক বেসড করতে গিয়ে ফরেনসিকের মধ্যে ডিএনএ খুব ইফেক্টিভ একটা টুল এবং ডিএনএ তো কনক্লুসিভ। সিআইডি আরও জানাচ্ছে তাদের কাছে আসা 60% ধর্ষণের মামলা আর 25% হত্যার। 80% আমরা করব ফরেনসিক বেসড, 20% থাকবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি স্কুলে প্রথমবার লটারিতে ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা। পছন্দমতো স্কুল পাচ্ছে 2,76,641 জন। আগামী বছর থেকে প্রাক প্রাথমিক পর্যায়েও কেন্দ্রীয় লটারির আওতায় আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বেসরকারি স্কুলে লটারি কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা জানান। প্রথমবার বেসরকারি স্কুলের লটারি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে করল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এর আওতায় স্কুল রয়েছে 2,961টি, আসন 9,40,000। রোববার লটারির ফল প্রকাশ হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন 3,68,707 জন আবেদনকারীর মধ্যে 2,76,641 জন পছন্দ অনুযায়ী স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে, বাকিরাও ভর্তি হতে পারবে। আমরা প্রতি বছরই যেহেতু এটা শুরু হয়েছে এবং এটা ভালো কাজ করছে, আমরা এটাকেই চালিয়ে নিয়ে যেতে চাই এবং এটা চলতে থাকতে থাকতে এটাকে আরো কত ভালো করা সম্ভব আমরা নিশ্চয়ই তাও ভাবব। তিনি আরো জানান, লটারিতে ভর্তি হওয়ায় অনিয়ম বন্ধ হবে। এছাড়া ভর্তি নিয়ে অসুস্থ প্রতিযোগিতাও থাকবে না। প্রাক প্রাথমিক থেকে নিয়ে বা ক্লাস প্রথম শ্রেণীর আগেও এগুলো আছে আমাদের যে প্রতিষ্ঠানগুলোতে আমরা করি। আমরা এই যে তারা একদম আগেই নিয়ে নেয়, কাজে দেখা যায় ক্লাস 1-এ হয়তো 1টা 2টো 4টা জায়গা খালি আছে, তো সেই জায়গাগুলোতেও যেন আমরা এই একই পদ্ধতি করতে পারি, আমরা সেটার ব্যবস্থা করব। এদিকে কেন্দ্রীয় লটারি কার্যক্রমে খুশি শিক্ষার্থীরা, আর শিক্ষকরা বলছেন ভর্তি নিয়ে নানা মহলের চাপ থেকেও তারা মুক্ত। বছরে ক্লাস করবো দেখে আমি খুব খুশি। এবার যে নতুন পদ্ধতিতে আমাদের ভর্তিটা হলে সেটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। এই চাপটা আমাদের উপর আর আসবে না, কারণ যেহেতু ডিজিটাল লটারির মাধ্যমে ছাত্রী বাছাই হচ্ছে, এখানে আমাদের এই চাপটা আর আসতেছে না। স্কুল ভর্তিতে কেউ বাড়তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলাকে হত্যা করা হয়েছে। এই দাবি করে জড়িতদের আইনের আওতায় নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ধামরা স্টুডেন্টস ফোরাম। সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি করেন। মানববন্ধনে সহপাঠীদের সাথে অংশ নেন ইলমার বাবা সাইফুল ইসলাম। এ সময় তারা অভিযোগ করেন ইলমাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় শঙ্কা জানান তারা। গত 14 ডিসেম্বর ইউনাইটেড হাসপাতাল থেকে ইলমা চৌধুরী মেঘলার মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্বশুরবাড়ির পক্ষ থেকে জানানো হয়েছিল ইলমা আত্মহত্যা করেছেন, তবে তার শরীরে প্রচুর জখমের চিহ্ন ছিল বলে জানায় স্বজনরা। ইলমাকে নৃশংসভাবে হত্যা করেছে, তার প্রমাণ নতুন করে দেওয়ার কিছু নেই। তার মৃত্যু পরবর্তী যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি, তার উপর নির্যাতন যে কতটা নির্মম ছিল এবং কতটা গভীর ছিল, তার ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারি। এই ধরনের হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে, ঢাকা ইউনিভার্সিটির কোনো মেধাবী স্টুডেন্ট যাতে কোনো কারণে অকালে মৃত্যুবরণ না করে, তার জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি বিধান করা হোক। ডিভোর্স না নিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি সহ 3 জনের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। অন্য আসামি হলেন তামিমার মা সুমি আক্তার। সকালে ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিন মঞ্জুর করেন। এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। নাসিরের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। এছাড়া নাসির সহ 3 জনের জামিন আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে 24 জানুয়ারি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন ও 3 জনের জামিন মঞ্জুর করেন। এদিকে নাসির মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত তার আবেদনটি নামঞ্জুর করেন। এর আগে গত 31 অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক 10,000 টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদ দুপুরে আরও যা থাকছে। উত্তর ও পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় বিপাকে মানুষ। গত 5 দশকে দেশ থেকে হারিয়ে গেছে 31 প্রজাতির বন্যপ্রাণী, ঝুঁকিতে হাতি, অজগর, বাঘ। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমেছে। আবহাওয়া অফিস জানায় সারা দেশেই তাপমাত্রা কমতে শুরু করেছে। 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 7 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি একই সময়ে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, যা আগামী 2 দিনে আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া খুলনা বিভাগ সহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা আরও কমে আসতে পারে। জানুয়ারিতে বয়ে যেতে পারে 2 থেকে 3টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ।
সারা দেশে উত্তর পশ্চিম থেকে বাতাসটা বাংলাদেশে দিকে আসতেছে। এর পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশেরই তাপমাত্রা কমে যাচ্ছে, রাতের তাপমাত্রা বিশেষ করে। যেমন আজকে চুয়াডাঙ্গা 7 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় হলো 14 ডিগ্রি সেলসিয়াস। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস সারা বাংলাদেশে তাপমাত্রা কমেছে। এইটা আগামী দিনে অব্যাহত থাকবে, কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা আরেকটু কমবে। দেশের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে মানুষ। তীব্র শীতে সড়কে কমেছে মানুষের স্বাভাবিক চলাচল। কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে বড় বীজতলার বৃদ্ধি। এছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সোমবার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। এছাড়া যশোর ও মেহেরপুরে রেকর্ড করা হয়েছে 7.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া বিভাগ বলছে জেলায় বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। শীত বেশি হওয়ায় সড়কে কমেছে মানুষের স্বাভাবিক চলাচল। সকাল আর সন্ধ্যের দিকে বাতাস হচ্ছে, বাতাসে আপনার শীতটা বাড়ছে। উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। গত কয়েকদিনের চেয়ে সোমবার তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। খুব ঠান্ডা পড়েছে, ফিস ফিস করে বাতাস, আর আমরা ঠান্ডাতে রিক্সা চালাতে পারতেছি না। যারা বয়স্ক এবং শিশু বাচ্চা এরা বেশি সাফার করতেছে। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে ঠান্ডায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3 শিশুর। তাই সবাইকে সচেতন হতে পরামর্শ দিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। যারা নবজাতক, ওই সমস্ত নবজাতকের মায়েদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বাচ্চারা এই জাতীয় কোনো সমস্যায় না পড়ে। আর এই শীতের সময়ে তারা আইসক্রিম অথবা অন্য কোনো ঠান্ডা জাতীয় কোনো খাবার খাবেন না। মৃদু গরম খাবার তাদের জন্য ভালো। উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। সোমবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে উত্তরের হিমেল হাওয়ায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচন্ড ঠান্ডা, ধীরে ধীরে বাতাস, তাতে আমাদের চলাফেরা খুবই কষ্টকর হচ্ছে। গ্রাম অঞ্চলের মানুষগুলোর, দরিদ্র মানুষগুলোর খুব দুরবস্থা। কুড়িগ্রাম, জয়পুরহাট ও নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় শীত বস্ত্রের অভাবে চরাঞ্চলের দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েছে। এছাড়া কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে চাষাবাদ। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক, আজ তো চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, যেটি কিনা 7 ডিগ্রি সেলসিয়াস। জনজীবনের কি ধরনের প্রভাব পড়েছে এবং হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন? আমি জানিয়ে রাখি আপনাকে যে চুয়াডাঙ্গায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা দেশের। তো জনজীবনে অবশ্যই এর প্রভাব পড়েছে, তার কারণ তীব্র শীতে মানুষকে কষ্ট পেতে হচ্ছে। কাল রাত থেকে আসলে যেটা দেখা গিয়েছে যে সন্ধ্যার পর থেকে মানুষ ঘরে ফেরা শুরু করেছে। তীব্র শীতে বাইরে থাকতে পারেনি মানুষ নিরাপদে থাকার জন্য, একটু উষ্ণতা পাওয়ার জন্য বাড়ি ফিরে গেছে এবং রাস্তাঘাট হয়ে পড়েছে ফাঁকা। আর হাসপাতালে যে দৃশ্য দেখা গিয়েছে সেটা হচ্ছে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। প্রতিদিনই হাসপাতালে রোগী আসছে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে যারা অসুস্থ, এবং প্রতিদিন 1000 মানুষ হাসপাতাল আউটডোর থেকেই চিকিৎসা নিচ্ছেন, অনেকেই ভর্তি হচ্ছেন। হাসপাতালে 100 শয্যার এই হাসপাতালে ভর্তি থাকছে 250-এর বেশি রোগী। তো এই অবস্থায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও, আর হাসপাতালে আসা মানুষদের তীব্র ভিড়ের কারণে তাদেরকেও কষ্ট পোহাতে হচ্ছে। ইতিমধ্যেই যারা শীতকালীন ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে কিনা? শীতকালে ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কৃষকদের সাথে আমি কথা বলেছি, কৃষকরা বলেছেন যে তীব্র শীত এবং কুয়াশায় ফসলের ক্ষতির ভয় থাকে। এখন খেতে আছে বীজতলার ক্ষতি হতে পারে। অনেক সময় বীজতলা, এর আগে আমরা দেখেছি, অন্য বছরগুলোতে দেখেছি যে বীজতলা বিবর্ণ হয়ে যায়, হলুদ হয়ে যায়, যে কারণে কৃষকরা আছেন টেনশনে। এই ছিল আমার কাছে। গাজীপুরের পুবাইলে চালককে খুন করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতরাতে নগরীর ইছালি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী নারায়ণগঞ্জের মহাজনপুর এলাকার বাসিন্দা। পুবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানিয়েছেন, গতরাতে অটোরিকশা নিয়ে বের হন রমজান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইছালি ব্রিজের নিচে মরদেহ ফেলে অটোরিকশাটি নিয়ে যায়। নিহত শরীরের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহত রমজান আলী হারিনাল এলাকার
আব্দুল আজিজের বাসায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। সাভারের আশুলিয়া থেকে প্রকাশ্যে চাঁদাবাজির সময় 10 জনকে আটক করেছে র্যাব। তারা পেশাদার চাঁদাবাজ বলে দাবি র্যাবের। সকালে র্যাব 4-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র্যাব আরও জানায়, আটকরা দীর্ঘদিন ধরে আশুলিয়ার নবীনগর এলাকার বিভিন্ন দোকান থেকে নিয়মিত 2 থেকে 300 টাকা চাঁদা আদায় করে আসছিল। গোপন খবরে রবিবার বিকালে নবীনগর এলাকায় অভিযান চালিয়ে 10 জনকে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও 8টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সম্মানী ভাতা বন্ধ থাকায় 48 ঘন্টার কর্মবিরতি শুরু করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 9টা থেকে শুরু হওয়া কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এর আগে দাবি সম্বলিত একটি স্মারকলিপি হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে দেন আন্দোলনকারী চিকিৎসকরা। একই সাথে আগামী 48 ঘন্টার মধ্যে সম্মানী ভাতা পরিশোধ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, হাসপাতালে 45 জন কাজ করছেন, এদের মধ্যে 8 জন 6 মাস এবং 37 জন 2 মাস যাবৎ সম্মানী ভাতা পাচ্ছেন না। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মন্ত্রণালয় থেকে টাকা পেতে দেরি হওয়ায় তাদের সম্মানী পরিশোধ করা যাচ্ছে না। স্বাধীনতার 5 দশকে কতটা এগিয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম? মুক্তিযুদ্ধে বিধ্বস্ত বন্দরের গল্প যেন অনেকটা ফিনিক্স পাখির মতোই বিস্ময়কর উত্থানের। 50 বছরে বন্দরের কলেবর বেড়েছে অনেক। তবে বন্দর ব্যবহারকারীদের প্রত্যাশা, দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তাল মেলাতে আরও আধুনিক ও তৎপর হতে হবে কর্তৃপক্ষকে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম বন্দরে জেটি সংখ্যা ছিল মাত্র 13টি। সে সময় কোনো কন্টেইনার বন্দরে আসতো না, তাই ছিল না কোনো কন্টেইনার ইয়ার্ড। তবে খোলাপণ্য হ্যান্ডেলিংয়ের জন্য ছিল 8টি শেড। 1971-72 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য এসেছিল 23 লাখ টন। পাশাপাশি বন্দর দিয়ে পণ্য রপ্তানি হয়েছিল 1,70,000 টন। 1977 সাল থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে যুক্ত হয় আধুনিক কন্টেইনার ব্যবস্থা। মাত্র 6টি ইউজ কন্টেইনার দিয়ে শুরু করে সেই কাজ। এখন এ বন্দর প্রতি বছর কন্টেইনার হ্যান্ডেলিং করে প্রায় 3 মিলিয়ন টিউস। আর গত বছর খোলাপণ্য হ্যান্ডলিং করেছে প্রায় 9.5 কোটি 48 লাখ মেট্রিক টন। বর্তমানে জেটি বেড়ে দাঁড়িয়েছে 36টি। বন্দর কর্তৃপক্ষ বলছে, প্রবৃদ্ধি সামাল দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তারা। অন্যান্য বে টার্মিনাল আরও হয়তো 4-5 বছর সময় লাগবে। এর বাইরে মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেটাও কার্যক্রম এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে আমাদের গ্রোথ যেটা হচ্ছে ইয়ারলি, সেটাকে ক্যাটার করার জন্য আমাদের এই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আমাদের প্রতিনিয়তই করে যেতে হবে। বন্দরের এই অগ্রযাত্রায় কতটা সন্তুষ্ট ব্যবহারকারীরা? এই প্রশ্নের উত্তরে আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে শিগগিরই বে টার্মিনাল চালু, জেটি ও আধুনিক যন্ত্রপাতি বাড়ানোর পরামর্শই দিচ্ছেন তারা। জেটির সংখ্যা বাড়ানো এবং ইয়ার্ডের সংখ্যা বাড়ানো এবং ইকুইপমেন্ট বাড়ানো, সেটার দিক দিয়ে চিন্তা করলে বে টার্মিনাল যদি হয় ডেফিনেটলি আমাদের অনেক সহযোগিতা করবে। সিঙ্গাপুরের পোর্টের মতো পোর্টগুলোকে উদাহরণ হিসাবে রেখে এই সকল পোর্টগুলো যেসব যন্ত্রপাতিগুলো, আধুনিক যন্ত্রপাতিগুলো ইউজ করে, সেই যন্ত্রপাতিগুলো কিন্তু আমাদের এখানেও কিন্তু আনা উচিত। বন্দর সংশ্লিষ্টরা আরও বলছে, স্বল্প সময়ে বন্দরের সক্ষমতা বাড়াতে পণ্য খালাসে পদ্ধতিগত পরিবর্তন জরুরি। এই পদ্ধতি সারা বিশ্বে অচল এবং এই পদ্ধতি থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমি যেটা বললাম, যে সিস্টেমে চলছে, এই সিস্টেমের সংস্কার যদি হয় এবং এটার সব বহুপক্ষীয় ব্যাপার, এইটি যদি ঘটে, তাহলে এই বন্দর দিয়ে আরও 10 বছর আমরা কাজ করতে পারবো। দেশের প্রধান এই বন্দর এখন বিশ্বের ব্যস্ততম 100 কন্টেইনার বন্দরের তালিকায় আছে 67 নম্বরে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। স্বাধীনতার 50 বছরে দেশের বন থেকে হারিয়ে গেছে 31 প্রজাতির বন্যপ্রাণী। বিলুপ্তির মুখে হাতি, বাঘ, ভাল্লুক, অজগর, রাজগোখরা, গোয়ালার মতো প্রাণী। গবেষকরা বলছেন, দেশের 1,500 প্রজাতির বন্যপ্রাণীর মধ্যে চরম হুমকিতে রয়েছে 20 ভাগ। উত্তরে তিস্তা অববাহিকা, দক্ষিণ পশ্চিমে সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামে ছিল 3 প্রজাতির গন্ডারের বসতি। সুন্দরবন এলাকায় এখনও আছে গন্ডারখালী, গন্ডারমারা নামে গ্রাম।
তবে কালের বিবর্তনে ধ্বংস হয়েছে বসতি, পাশাপাশি শিকারে বন থেকে হারিয়েছে স্তন্যপায়ী তৃণভোজী এই প্রাণী। গত শতকে দেশের তৃণভূমিতে আবাস ছিল ময়ূর প্রজাতির পাখি পাতিডাহরের। IUCN-এর জরিপ বলছে একসময় 12 শিঙ্গা হরিণ ছিল সিলেটের বনে। বুনো মহিষ, নেকড়ে সহ 11 স্তন্যপায়ী, 19 প্রজাতির পাখি ও মিঠা পানির কুমির সহ 31 প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়েছে গত 50 বছরে। 60-এর দশকেও কিন্তু আমাদের এই শালবনে বাঘ ছিল, আমাদের চিরসবুজ বনে বাঘ ছিল। এখন কিন্তু বলতে গেলে সুন্দরবনে সীমাবদ্ধ, পার্বত্য চট্টগ্রামে মাঝে মধ্যে দেখা যায়। মধুপুরে হাতি ছিল, উত্তরবঙ্গে হাতি ছিল, এখন আজকাল আর কারো কাছে সেটি বিশ্বাসযোগ্যই মনে হবে না। বন্যপ্রাণীগুলো কিন্তু দিনে দিনেই সংকুচিত হচ্ছে, তাদের আবাসস্থল, তাদের সংখ্যাও কমে যাচ্ছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তাদের যে প্রাকৃতিক আবাসস্থল সেটি আমরা রক্ষা করতে পারছি না। এ অবস্থায় বন্যপ্রাণী সংরক্ষণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। শকুন বাঁচাতে খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামে গড়া হয়েছে নিরাপদ এলাকা। সুন্দরবন, রেমাকেলেঙ্গা সহ 24টি বন্যপ্রাণী অভয়ারণ্য, 18টি জাতীয় উদ্যান ও সাফারি পার্কেও হচ্ছে সংরক্ষণ। পাচার ও হত্যা বন্ধে আছে বন্যপ্রাণী অপরাধ ইউনিট। বঙ্গোপসাগরে সোয়াচ অফ নো গ্রাউন্ড মেরিন সংরক্ষিত এলাকা। সম্প্রতি নিষিদ্ধ হয়েছে এয়ারগান। তারপরও দখল হচ্ছে সংরক্ষিত এলাকা। গত 2 বছরে মারা পড়েছে 40টি বন্য হাতি। সুন্দরবনে থামানো যাচ্ছে না বাঘ হত্যা, বাড়ছে পাচারও। রাষ্ট্রকে শক্ত হাতে 18 ক ধারা অনুযায়ী, সংবিধানের 18 ক ধারা অনুযায়ী বনভূমি, জলাভূমি মানে নদী, জীববৈচিত্র্য, প্রকৃতি সংরক্ষণ করতে হবে। পরিবেশ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন করা হলেও ঘাটতি আছে প্রয়োগে। তাই প্রাণ প্রকৃতি রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসতে বলছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 বছরে দেশে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার বেড়েছে 3 গুণ, আর শুধু ঢাকাতেই ব্যবহার ছাড়িয়েছে 2.5 গুণ। সোমবার বাংলাদেশের টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে একথা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান চেন বলেন, দক্ষিণ এশিয়ায় বছরে 300 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যা আঞ্চলিকভাবে বিশ্বে দ্বিতীয়। করোনা মহামারীর সময় অন্য দেশের মতো বাংলাদেশেও পিপিই, মাস্ক সহ নানা রকম পণ্যের ব্যবহার বাড়ায় এ ধরনের বর্জ্যের পরিমাণ বেড়েছে। এ সময় 2030 সাল নাগাদ প্লাস্টিক বর্জ্য 30% এবং প্লাস্টিক কাঁচামালের ব্যবহারও 30% কমানোর তাগিদ দেয় বিশ্বব্যাংক। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এরই মধ্যে এইসব বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। সুপার টাইফুন রায়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 208 জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা 239 জন। পুলিশ জানিয়েছে এখনও অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। ফিলিপাইনে চলতি বছরের 15তম ঘূর্ণিঝড় ছিল রাই। ক্যাটাগরি 5 মাত্রার শক্তি নিয়ে আঘাত হানা রায়ের গতিপথে থাকা সবকিছুই এখন ধ্বংসাবশেষ। দেশটির প্রাদেশিক গভর্নর জানান, রায়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোহল দ্বীপ। এছাড়াও সিয়ারগাঁও, দিনাঘাট ও মিন্দানাও দ্বীপপুঞ্জেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দিনাঘাট দ্বীপের 95% ধ্বংস হয়ে গেছে। ঝড়ের পর অনেক এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখন পর্যন্ত 3,20,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দেখা দিয়েছে তীব্র খাদ্য ও পানি সংকট। উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কয়েক হাজার সদস্য। এদিকে টাইফুনের আঘাতের পর কিছু কিছু এলাকায় ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। সরকারের প্রাথমিক হিসেব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 42 লাখ মার্কিন ডলার। বৃহস্পতিবার ঘণ্টায় 160 কিলোমিটার গতিবেগ নিয়ে পর্যটন নির্ভর সিয়ারগাঁও দ্বীপে আঘাত হানে রাই। বর্তমানে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে দক্ষিণ চীন সাগর দিয়ে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পানামা পেপারস কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চনকে। তাকে মূলত বিদেশে সম্পদ লুকিয়ে রাখার অভিযোগে জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সোমবার ঐশ্বরিয়ার এই ব্যাপারে প্রমাণসহ এজেন্সিতে উপস্থিত হওয়ার কথা রয়েছে, তবে জিজ্ঞাসাবাদের ব্যাপারে ঐশ্বরিয়া আরও সময় চেয়েছেন বলে জানানো হয়েছে। এর আগে 2 বার তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে তলব করা হলে তিনি আরও সময় চেয়েছিলেন। এমনকি পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে অভিষেক বচ্চনেরও। নিউজিল্যান্ড সফররত বাংলাদেশের ক্রিকেটারদের সবারই সবশেষ করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। শুধুমাত্র স্পিন বোলিং কোচ হেরাত এখনও সেরে ওঠেননি। কাল থেকে দলগত অনুশীলন শুরু হবে বলে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। টেস্ট ছিল এখানে 19 তারিখে, আজকে সকালের রেজাল্ট এসেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। আর এই নেগেটিভ হওয়ার কারণে আগামীকাল আমরা ইনশাল্লাহ এখান থেকে বের হতে পারবো এবং প্র্যাকটিসে যেতে পারবো। কালকের মধ্যে 10:15 থেকে প্র্যাকটিস আছে লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে, যেখানে আমরা জিমের ফ্যাসিলিটিসটাও পাবো। তারপর ওইখানে প্র্যাকটিস শেষ করে আমরা আমাদের হোটেলে উঠে যাবো, নোবেল হোটেলে, এবং তারপর থেকে স্বাভাবিক যেভাবে আমরা চলাফেরা করতে পারবো, ট্রেনিং করতে পারবো, সবই করতে পারবো এবং নিজেদেরকে তৈরি করতে পারবো ফার্স্ট টেস্ট ম্যাচের জন্য ইনশাল্লাহ। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের কোয়ারেন্টিন ইস্যু নিয়ে কম জল ঘোলা হয়নি। তৃতীয় দফা টেস্টে হেরাথের করোনা ধরা পড়া দিয়ে শুরু। একই সঙ্গে করোনা আক্রান্ত যাত্রীর সংস্পর্শে এসে আইসোলেশন বাড়ে দলের 9 সদস্যের। এতেই শেষ হয়নি, বাড়তি সতর্কতায় ক্রিকেটারদের জিম সুবিধাও বন্ধ করে দেয়া হয়। নির্ধারিত 7 দিনের কোয়ারেন্টিন বাড়ানো হয় 3 দিন। পর্যাপ্ত অনুশীলনের অভাবে এক পর্যায়ে শঙ্কায় পড়ে টাইগারদের নিউজিল্যান্ড সফর। কোয়ারেন্টিন আরও বাড়লে সিরিজ নিয়ে নতুন করে ভাবত বিসিবি। এ বছরের মার্চে নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ। সেই সফরে ওয়ানডে ও টি-20 সিরিজের শতভাগ হারের দুঃস্মৃতি এখনও তাজা। এবার নিউজিল্যান্ড সফরে 2 টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুয়ে প্রথম টেস্ট শুরু 1 জানুয়ারি, আর ক্রাইস্ট চার্চে দ্বিতীয় টেস্ট 9 জানুয়ারি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাডিলেইডে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট বাঁচাতে লড়ছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত ইংলিশদের সংগ্রহ 8 উইকেটে 180 রান। 468 রানের টার্গেটে চতুর্থ দিনে 3 লায়ন্সের 4 উইকেট পড়ে। 82 রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নেমে দ্রুত অলি পোপের উইকেট হারায় ইংল্যান্ড। স্টোকসও টিকতে পারেননি বেশিক্ষণ। 12 রান করে ফেরেন লায়নের বলে, তবে এরপর অজি বোলিং অ্যাটাকের বিরুদ্ধে প্রতিরোধ করেন ওকস ও বাটলার। 50 রানের জুটি গড়েন এই দুজন। 44 করে রিচার্ডসনের বলে ওকস আউট হলে ভাঙে এই জুটি। এর আগে দ্বিতীয় ইনিংসে লাবুশেন ও হেডের 50-তে ইংল্যান্ডকে বড় টার্গেট ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন লাবুশেন, সেই সাথে ওয়ার্নার ও স্মিথের 90 ছাড়ানো ইনিংসে রানের পাহাড় করে স্বাগতিকরা। অনূর্ধ্ব 19 নারী সাফে শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল বাংলাদেশ। লঙ্কানদের জালে 1 ডজন গোল দিয়ে টেবিলের চূড়ায় থেকে এই ফাইনালে লাল সবুজ। আফিদা ও রিপা করেছেন হ্যাট্রিক। ভারতের বিপক্ষে মারিয়াদের শিরোপার লড়াই বুধবার। গোলনেল ড্র করেছিল। দিনের প্রথম ম্যাচে ভারতের কাছে নেপাল হারায় পাল্টে যায় সমীকরণ। ফাইনালে উঠতে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করলেই চলে, যদিও শক্তিমত্তায় বাংলাদেশ ওদের থেকে অনেক এগিয়ে। অপেক্ষা কত ব্যবধানে যেতে মারিয়ারা। আফ্রিদা খাতুন। ভারতকে হারানো ম্যাচের একাদশ থেকে 5 পরিবর্তন। প্রতিপক্ষকে গা গরমের সুযোগ না দিয়েই 7 মিনিটের মধ্যে জোড়া গোল স্বাগতিকদের। রিপার শট বারে লেগে ফিরলে ফিরতি শটে পূর্ণতা দেন আনুচিং। মিনিট 5 পর ঋতুপর্ণার কোনাকুটি শটও জাল খুঁজে নেয়। কমলাপুর স্টেডিয়ামে এরপর বার্সেলোনার তিকি তাকা ফুটবলের প্রদর্শনী যেন দেখালো বাংলাদেশের মেয়েরা। লঙ্কান দুর্গেই পুরোটা সময় থেকেছে বল। নিয়মিত বিরতিতে গোল করেছেন কখনো রিপা, কখনো ঋতুপর্ণা, কখনো বা আনুচিং। ঋতুপর্ণা চাকমা 4-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। প্রথমার্ধে 4 গোল, দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী লাল সবুজ। স্কোরশিটে এবার নাম তোলেন ডিফেন্ডাররাও। মাঝমাঠ থেকে ডিফেন্ডার আখির গোল মন ভরায় উপস্থিত দর্শকদের। চোখ টানার মতো গোল। 1-1 করে 3টি গোল করে প্রথমে হ্যাটট্রিক তুলে ফেলেন আরেক ডিফেন্ডার আফিদা প্রান্তি। দলের 12তম গোলটির সাথে নিজের হ্যাটট্রিকের দেখা পান রিপা। ফাইনালের আগে বড় জয় আত্মবিশ্বাসটাও বাড়িয়ে নিল বাংলার মেয়েরা। প্রত্যেকটা মেয়ে যে যত ম্যাচ খেলতেছে তাদের আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাচ্ছে। সেটা ম্যাচ বাই ম্যাচ আসলে আমরা এই টুর্নামেন্টেই আমরা দেখতে পাচ্ছি। এই যে এই ম্যাচটাই আপনি খেলতে থাকবে, সুযোগ আপনার ইন্ডিয়ার এখানেও আসবে, সুযোগটা কাজে লাগাইতে হবে।
এর আগে অনূর্ধ্ব 15 ও 18 সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রথমবার অনূর্ধ্ব 19 শিরোপা জয়ের সুযোগ। বুধবার মেগা ফাইনালে প্রতিপক্ষ ভারত লীগ পর্বে ওদের 1 গোলে হারিয়েছিল মারিয়ার দল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এর সাথে শেষ করছে এখনকার বিরতিহীন সংবাদ দুপুরের সব আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।